আসসালামু আলাইকুম। অ্যাজ আ পেস বোলিং ইউনিট, বাংলাদেশের পেস বোলিং ইউনিট অনেক বড় কিছু ডিজার্ভ করে। ইভেন যে কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনাল ডিজার্ভ করে। তবে আফসোসের জায়গাটা হচ্ছে আমাদের ব্যাটিং ইউনিটটা আপ টু দ্য মার্ক না, এবং আফসোসটা সেখানেই বেড়ে যায়, বোলারদের জন্য আফসোসটা বেড়ে যায় যে শুধুমাত্র এই ব্যাটারদের ইনকনসিস্টেন্সির জন্য আমাদের বোলারদের যে ক্যালিবার রয়েছে সেই ক্যালিবারের জায়গাটাতে তারা আপ টু দ্য মার্ক প্রমোশনটা পান না। এবং যে কোনো টুর্নামেন্টের, আইসিসির যে কোনো টুর্নামেন্ট, সেটা আমি টেস্ট চ্যাম্পিয়নশিপ বলি কিংবা ওয়ার্ল্ড কাপ বলি, চ্যাম্পিয়ন্স ট্রফি বলি, আমাদের এই বোলাররা যে কোনো টুর্নামেন্টের অন্তত সেমিফাইনালটা খেলার যোগ্যতা রাখেন। বাট আনফর্চুনেটলি আমাদের ব্যাটিং ইউনিটটা আপ টু দ্য মার্ক না হওয়াতে আমাদের আফসোসটা অনেকাংশে বেড়ে যায়। দেখেন, টেস্ট ম্যাচ ক্রিকেট নিয়ে যদি আমরা আলাদা করে কথা বলতে চাই, তাহলে একটা বিষয় বলতে হবে যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা, এক এক দিন এক একজন পেস বোলার জ্বলে উঠতে পারেন, সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, সেই ক্যাপাসিটির জায়গাটা আছে। আপনি খেয়াল করে দেখবেন, ইন্ডিয়ার মাটিতে হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছিলেন, পাকিস্তানের মাটিতে হাসান মাহমুদ 5 উইকেট পেয়েছিলেন, আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাসকিন আহমেদ 5 উইকেট পেয়েছিলেন। দেন অস্ট্রেলিয়াতে প্রথম টেস্টে আমরা দেখলাম যে হাসান মাহমুদ 6 উইকেট পেলেন। নাহিদ রানাকে দেখেছিলাম আমরা বাংলাদেশের মাটিতে পাকিস্তানের এগেনস্টে, তিনি 5 উইকেট পেয়েছিলেন। আবার শরীফুলকে দেখলাম অস্ট্রেলিয়ার মাটিতে, তিনি 6-7 উইকেট পেলেন। দিস ইজ দ্য বিউটি অফ আ পেস বোলিং ইউনিট, যেখানে এক এক দিনে এক একজন কিন্তু স্টেপ আপ করছে, এবং দিস ইজ দ্য ডেপথ অফ দ্য পেস বোলিং ইউনিট। এখন আপনি হয়তো বা চিন্তা করতে পারেন যে হাসান মাহমুদ তো দ্বিতীয় টেস্টে 5 উইকেট পেলেন না, দ্বিতীয় টেস্টে শরীফুল 5 উইকেট পেয়েছেন। দ্যাট ইজ দ্য বোলিং কম্বিনেশন। এখন জশ হেজলউড প্রথম টেস্টে 5 উইকেট পেয়েছেন, পরের টেস্টে মিচেল স্টার্ক 5 উইকেট পেয়েছেন। এখন পরের টেস্টে যেহেতু জশ হেজলউড 5 উইকেট পান নাই, ডাজ দ্যাট মিন যে তিনি খারাপ বোলার? সেটা কিন্তু না। এক এক টেস্ট ম্যাচে এক একজনের এক এক ধরনের রোল থাকে। আমার মনে হয় তাসকিনের রোলটা অনেক বেশি মাত্রা আন্ডাররেটেড, কারণ তাসকিন আহমেদ আমাদের দলের গেট ওপেনার হিসেবে তিনি কাজ করে থাকেন। অর্থাৎ তার ইম্প্যাক্টের জায়গাটা আপনি খুব বেশি বুঝতে পারেন না, কারণ হয়তোবা দিন শেষে উইকেট শিকারের তালিকার জায়গাটা তাসকিন 1-2-3-এ থাকেন না, কিন্তু তিনি একটা গেট ওপেন করে দিচ্ছেন। একটা গেট ওপেন করে দিয়ে তিনি হয়তোবা ইনিশিয়াল একটা ব্রেক থ্রু এনে দিচ্ছেন, একটা পার্টনারশিপ ব্রেক করে দিচ্ছেন, যেটা অনেক বেশি মাত্রায় গুরুত্বপূর্ণ। এখন পেস বোলিং ইউনিটের ব্যাপারে বলতে চাইলে বেশ কয়েকটা ফ্যাক্টরের ব্যাপারে বলতে হবে। 1 নম্বর ফ্যাক্টর হচ্ছে যে বোলিং ক্যাপাবিলিটির জায়গাটা, আর্ট অফ সুইং, আর্ট অফ সিম মুভমেন্টের জায়গাটা। তাসকিন, তিনি ইনজুরি ক্যারি করছেন, শোল্ডার ইনজুরি চলছে, তার ডান পায়ের গোড়ার হাড় বেড়ে গেছে। প্রথম আলোতে সেই ব্যাপারে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, এবং এটার একমাত্র সমাধান আসলে সার্জারি। তবে 31 বছর বয়সে এসে তাসকিন আহমেদ সার্জারি করতে চাচ্ছেন না। সো ল্যাক অফ পেস, এবং সেই সঙ্গে তিনি যেহেতু রেগুলারলি ক্রিকেট খেলছেন, এক ধরনের হেকটিক টায়ার্ডনেস তার মধ্যে কাজ করছে, এবং এটার কারণেই ল্যাক অফ পেসটা তাকে ভোগাচ্ছে। তারপরও তাসকিন আহমেদের মুভমেন্ট এক্সপিরিয়েন্স তিনি যেভাবে বোলিং করে যাচ্ছেন, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তাসকিন আপরাইট সিমে যেমন বোলিং করছেন, আবার ক্রস সিমেও বোলিং করছেন। রিভার্স সুইং অন্য সবার চেয়ে তাসকিন বেটার আদায় করতে পারছেন। হাসান মাহমুদের কথা যদি আমরা বলি, যে হাসান মাহমুদ কিন্তু আপরাইট সিমে যেরকম বোলিং করতে পারেন, ওয়েবল সিমেও ঠিক তেমনিভাবে বোলিং করতে পারেন, এবং বলকে সুইং মুভমেন্ট যেমন করতে পারেন, সিম মুভমেন্টও করতে পারেন, এবং দুদিক থেকে সিম মুভমেন্ট, বল বেরিয়ে যাওয়া, বল ভেতরে ঢোকানো, দুদিকের কাজই করতে পারেন। শরীফুলের সুইং মুভমেন্টটা চমৎকার, বাতাস থাকলে খুব ভালো মতো ব্যবহার করতে পারেন, ডান হাতির জন্য ইনকামিং বল ঢোকাতে পারেন, আবার বেরও করতে পারেন। সো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটির জায়গাটায় বাংলাদেশের পেস বোলারদের কিন্তু ভ্যারাইটি রয়েছে। নাহিদ রানার ব্যাপারে আমরা জানি যে পেস, নাহিদ রানার র পেসটা, যেটা ব্যাক অফ দ্য লেন্থ বা শর্ট লেন্থের ওই জোনটাতে তিনি ব্যাটারকে অনেক বেশি মাত্রায় ভোগাতে পারেন, এবং পেস ইজ পেস, নাহিদের পেসটাই তার সবচেয়ে বড় অস্ত্রের জায়গা। সো উই হ্যাভ আ ব্রাঞ্চ অফ পেস বোলার্স, যাদের মধ্যে ভ্যারাইটি রয়েছে, যাদের মধ্যে ওই ক্যাপাসিটির জায়গাটা রয়েছে, যে কোনো কন্ডিশনে, যে কোনো জায়গায়, যে কোনো সময় তারা আউটপ্লেট করতে পারেন অপোনেন্টকে। ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বললে, তাসকিন আহমেদ যেভাবে রিভার্স সুইং আদায় করতে পেরেছেন ইন রিসেন্ট টাইমসে, সেগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। কিন্তু এই সব কিছু শেষে আফসোসের জায়গাটা সেখানেই চলে আসে যে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা এত সমৃদ্ধশালী থাকার পরও, বিকজ অফ দ্য ইনকনসিস্টেন্সি অফ দ্য ব্যাটার্স, বাংলাদেশ হয়তোবা বড় কোনো টুর্নামেন্টের বড় পর্যায়ে যেতে পারে না, কিংবা কনসিস্টেন্ট বেসিসে টেস্ট ক্রিকেট বলি, ওয়ানডে ক্রিকেট বলি, টি-20 ক্রিকেট বলি, কনসিস্টেন্ট বেসিসে তারা পারফর্ম করতে পারে না। ইটস বিকজ অফ দ্য ব্যাটার্স। বাট অ্যাজ আ বোলিং ইউনিট আমার কাছে মনে হচ্ছে এই টিমটার মধ্যে সব কিছু আছে। আমি যতগুলো বিষয় নিয়ে বললাম, যে বোলিং ক্যাপাসিটির জায়গা বা বোলিংয়ের আর্টের জায়গা, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আমি মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে লেন্থ ম্যানেজমেন্ট। কোন ধরনের পিচে কোন ধরনের লেন্থে বোলিং করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা সময় যখন বাংলাদেশ 2004-05 সালে ইংল্যান্ড ট্যুর করতো, ওই সমস্ত সুইঙ্গিং কন্ডিশনে বাংলাদেশ ভাবতো তাদেরকে মনে শর্ট লেন্থে বল করতে হবে বা ব্যাক অফ দ্য লেন্থে বল করতে হবে। আসলে ওই সমস্ত কন্ডিশনে যে একটু সামনে বল করতে হয়, এটা বাংলাদেশের পেস বোলাররা জানতো না।
এখনকার পেস বোলাররা জানে যে কন্ডিশনটা যখন ওরকম সুইংয়ের জন্য সাপোর্ট করছে তখন কোন লেন্থে বোলিং করতে হয়, কন্ডিশনটা যখন সিম মুভমেন্টের জন্য সাপোর্ট করছে তখন কোন লেন্থে বোলিং করতে হয়। আপনি খেয়াল করে দেখবেন যে শরীফুল যে 7টা উইকেট পেয়েছেন, আপনি 5টা উইকেটের যদি পিচ ম্যাপটা লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম নাম্বার অফ উইকেটস শরীফুল আদায় করেছেন কিন্তু গুড লেন্থ থেকে একটু সামনের জোন থেকে। সো ওই যে পার্টিকুলারলি পিচের লেন্থ ব্যবহার করার জায়গাটা বাংলাদেশের পেস বোলাররা বর্তমান সময়ে শিখেছেন। এই কাজটা তারা নিয়মিতভাবে করছেন যে কোন ধরনের কন্ডিশনে কিভাবে বোলিং করতে হয়। ডেফিনেটলি বাংলাদেশের কোচিং প্যানেলে যারা ছিলেন, অ্যালান ডোনাল্ড, তার আগে ওটিস গিবসন, শন টেইট, তারা কিন্তু এইভাবে বাংলাদেশের বোলারদেরকে শিখিয়েছেন এবং উই আর ভেরি ফরচুনেট যে বেশ কয়েকজন হাই প্রোফাইল বিদেশি এমন পেস বোলিং কোচকে আমরা পেয়েছিলাম যারা বাইরের কন্ডিশনে কিভাবে বল করতে হয় পেস বোলারদেরকে শিখিয়েছেন। আই উইশ আমাদের এইরকম মানসম্মত নিচের দিকের ব্যাটসম্যানদের জন্য যদি আমরা ব্যাটিং কনসালটেন্ট পেতাম, লাইক নীল ম্যাকেনজি, লাইক গ্যারি কার্স্টেন, এই প্রজন্মের ক্রিকেটারদের জন্য আমার মনে হয় যে এই জায়গাটাও আর একটা বেসিক উন্নতি হয়তো আমরা দেখতে পারতাম। ডোনাল্ডরা কিন্তু শুধুমাত্র ন্যাশনাল টিমের পেস বোলারদেরকে নিয়ে যে কাজ করেছেন তা কিন্তু না, নিচের দিকের পেস বোলারদেরকে নিয়েও তাদের কাজ করতে দেখা গেছে। তো আমার কাছে মনে হয় বাংলাদেশের যে এইচপি ইউনিটটা আছে, ওই এইচপি ইউনিট, আন্ডার-23 ইউনিট, এই জায়গাতে ম্যাকেনজি কিংবা গ্যারি কার্স্টনের মতো ব্যাটিং কনসালটেন্ট আসলে খুবই প্রয়োজন, কারণ উই হ্যাভ দ্য পটেনশিয়াল বাট ল্যাক অফ কনসিস্টেন্সি, ছোট্ট কিছু ফাইন টিউনিং, এসবের জন্যই হয়তোবা আমরা আমাদের ব্যাটসম্যানদেরকে প্রপারলি ব্যবহার করতে পারছি না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো, লিখে পাঠাবেন।